প্রেসক্রিপশন করতে আটকে যাব, অনেক সময় পেশেন্টের কতটা ফ্যাটাল অবস্থা আছে সেটা বুঝতে পারবো না। হ্যাঁ, পেশেন্ট আমার কাছে জিজ্ঞাসা করলে আমরা তাকে বোঝাতে পারবো না। এরকম অনেক কিছু সমস্যা আছে। তারপর ক্রেতার সুরক্ষার ব্যাপারটা তো সবাই জানেন। ফলে আমাদের বুঝে সুঝে কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তা আমি সকলকে অনুরোধ করছি যে আজকের আলোচনাটা সবাই মন দিয়ে শুনুন। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের পরে প্রথম ক্লাসে যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ ইন্ডিয়া থেকে এবং অন্যান্য জায়গা থেকে যারা শুনছেন, সবাইকে আজকের এই ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার টুডে সেশন। আজকে আমাদের এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে হেপাটাইটিস। তো হেপাটাইটিস এ মেজর থ্রেট অফ লিভার, এটা হচ্ছে মূল আলোচ্য বিষয়। আমরা শুরু করি। তো আমি প্রত্যেক আলোচনায় আমি প্রথমে দুই একটা কথা বলে রাখি। তো আজকে অমরনাথ স্যার আমার কথাগুলো বলে দিয়েছেন। শ্রদ্ধেয় অমরনাথ স্যার আমাদের সাথে আছেন, পাশাপাশি অনেক গুরুজন আমাদের সাথে থাকবেন। সবাই শেষ পর্যন্ত থাকবেন আশা করি, কারণ হচ্ছে এলাইট সাবজেক্টের ব্যাপারে প্রত্যেকদিনই এটার এলাইট সাবজেক্টের ইম্পর্টেন্সের ব্যাপারে বলা হয়। একটু পরে কালকে আজকে দেখব ডেফিনিশন, ক্লাসিফিকেশন, মানে হচ্ছে হেপাটাইটিস কয় প্রকার, কারণ, তারপরে হেপাটাইটিস এই ভাইরাসটা কাদের মধ্যে হয় এবং কাদের এটা কিভাবে ট্রান্সমিট হয় বা কিভাবে ছড়ায় একজনের শরীর থেকে আরেকজনের শরীরে, বা কিভাবে ছড়ায়, এটা কি কি সাইন সিমটম, লক্ষণগুলো কি কি আছে, এবং ল্যাবরেটরি ডায়াগনোসিস মানে হচ্ছে আমরা কি কি টেস্টের মাধ্যমে হেপাটাইটিসকে ডায়াগনোসিস করতে পারবো এবং আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো, হেপাটাইটিসকে প্রিভেন্ট করতে পারবো। তারপর হচ্ছে প্রগনোসিস কি, মানে এই হেপাটাইটিসের শেষে ভাবি ফলগুলো কি কি, কারা হেপাটাইটিসের রিস্কের মধ্যে থাকেন এবং কি কমপ্লিকেশন শেষে আমরা দেখি, কি জটিলতা দেখি, এবং রেপার্টরিতে আমরা সহজে লিভারের উপরে এবং হেপাটাইটিস এর ব্যাপারে যে মেডিসিনগুলো কাজ করে আমরা জাস্ট এগুলোর নামগুলো দেখব রেপার্টরি থেকে। আমরা শুরু করছি। প্রথমে হচ্ছে হোয়াট ইজ হেপাটাইটিস। আমি আশা করি আপনারা সবাই জানেন, তাও একটু বলে নিচ্ছি। হেপাটাইটিস আমি আগেও বলেছিলাম, যখনই কোনো একটা শব্দের সাথে আইটিস যুক্ত থাকে তখনই আমাদেরকে বুঝতে হবে এটা এখানে ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানে হচ্ছে প্রদাহ হচ্ছে। তো প্রদাহ মানে কি আমি সেটা বলেছিলাম এর আগে। প্রদাহ হচ্ছে লিভারের প্রদাহকেই মেইনলি হেপাটাইটিস বলে। তো হেপাটাইটিসের মাধ্যমে আমাদের লিভারটা ড্যামেজ হয়ে যায়। তো এটা মেইনলি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস আর একটা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস। এটা নিয়ে আমরা ডেসক্রিপশনে যাব পরে। আর হচ্ছে আরেকভাবে আমরা হেপাটাইটিসকে শ্রেণী বিন্যাস করতে পারি। হেপাটাইটিস কয়েক ভাবে হয়, কিভাবে কি কি কারণে হেপাটাইটিস হয় তার উপরে ভিত্তি করে এটাকে বলে হচ্ছে এইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। কি কি কারণগত দিক থেকে আমরা দেখি। প্রথমে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, অ্যালকোহলিক হেপাটাইটিস, টক্সিক হেপাটাইটিস এবং অটো ইমিউন হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস হচ্ছে, এটা থেকে আমরা বুঝতে পারছি যে ভাইরাল হেপাটাইটিস হচ্ছে ভাইরাসের মাধ্যমে যে হেপাটাইটিস ছড়ায় সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। এবং এখানে অনেকগুলো ভাইরাস, বিশেষ করে এ বি সি ডি ই এন্ড জি, যেটা একবারে নিউ, এটা সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারি নাই। বাকি ভাইরাসগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এছাড়াও আর দুইটা ভাইরাস হেপাটাইটিসের জন্য দায়ী বলা হয়, সাইটোমেগালো ভাইরাস এবং ইপিস্টিন বার ভাইরাস। এটা আনকমন, খুব মানে কমন না। তো এছাড়াও আছে অ্যালকোহলিক হেপাটাইটিস, যারা হেভি অ্যালকোহল মানে রেগুলার খেয়ে থাকেন, হেভি অ্যালকোহল যারা খেয়ে থাকেন, অ্যালকোহলের মাধ্যমে যে হেপাটাইটিস হয় সেটা হচ্ছে অ্যালকোহলিক হেপাটাইটিস। টক্সিক হেপাটাইটিস, অনেক ধরনের পয়জন কেমিক্যাল, অনেক ধরনের হিরোইন বা প্যাথিডিন বা আদার্স ড্রাগস আমরা নিয়ে থাকি, মেডিসিন, সাপ্লিমেন্ট, এর মাধ্যমে
যদি হেপাটাইটিস হয় সেটা হচ্ছে টক্সিক হেপাটাইটিস। আর আমাদের বডির জিনগত দিক থেকে বা আমাদের অটো ইমিউন হেপাটাইটিস, যেটা হচ্ছে জন্মগত ভাবে আমরা অনেক সময় আমরা পেয়ে থাকি। অটো ইমিউন হেপাটাইটিস, দিস ইজ লেস কমন, এটা একটু কমন না আর কি, কমন না। আচ্ছা, এবার হেপাটাইটিস এর কারণ, কজ দেখবো, হোস্ট এন্ড রিজার্ভয়ার, এই তিনটে বিষয় দেখবো। কজ মানে হচ্ছে কারণ, আমরা কারণগত ক্লাসিফিকেশন দেখেছি। তো আমি ভাইরাস হেপাটাইটিস নিয়ে আলোচনা প্রথমত শুরু করব। ভাইরাল হেপাটাইটিস আমরা বলেছি এ বি সি ডি ই, এই তিন ধরনের এই 5 ধরনের ভাইরাস, পাশাপাশি জি আছে, যেটা লেস কমন, এর জন্য আমি এখানে জি সম্পর্কে আলোচনা করতেছি না। এই 5টা ভাইরাসের মধ্যে আমরা দেখব এক এক করে। আমরা জাস্ট কম্পারেটিভ, আমি আপনাদের জন্য মানে এভাবে করে সাজিয়ে নিয়েছি যাতে কাছাকাছি। স্লাইডটা মনে হয় চেঞ্জ, আপনার কি একটু সাউন্ড, সাগরটা স্লাইড দেখা যাচ্ছে? এটা চেঞ্জ হতে একটু সময় লেগেছে, তাই আমি একটু কনফিউজড হয়ে গেছি। তো ইনকিউবেশন, এখানে হেপাটাইটিস এ, এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস এন্ড ই ভাইরাস আমরা এক এক করে দেখব। ইনকিউবেশন পিরিয়ড, আমরা জানি একটা ভাইরাস আমাদের শরীরে যখনই প্রবেশ করার পরে কিছুদিন এটা এমন অবস্থায় থাকে যে কোনো ধরনের লক্ষণ প্রকাশ করে না। যেই সময়টা পর্যন্ত কোনো লক্ষণ প্রকাশ করে না সেই সময়টাকে বলে হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্ত অবস্থা বা সুপ্ত সময়। তো এই ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাসের 3 থেকে 5 সপ্তাহ, অন এভারেজ বলা হচ্ছে 28 দিন। তো এই হেপাটাইটিস এ ভাইরাসটা হচ্ছে আমাদের লিভারের মধ্যে, লিভারের যে কোষ আমরা বলেছি এর আগে, লিভারের কোষকে বলে হচ্ছে হেপাটোসাইট। হেপাটোসাইটের মধ্যে এটা বংশবৃদ্ধি করতে পারে হেপাটাইটিস এ ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 5 মাস, এবং হেপাটাইটিস বি ভাইরাস ইজ মোর ডেঞ্জারাস। এর মাধ্যমে আমাদের লিভার সিরোসিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমা হয়ে যায়, মানে হচ্ছে লিভারে ক্যান্সার হয়ে যায়, লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হয়ে যায়। হেপাটাইটিস সি ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 থেকে 180 দিন। এটা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাস, যখন ক্রনিক আকারে আমাদের শরীরে থাকে দীর্ঘদিন, তো সে অবস্থায় হচ্ছে এটা লিভার সিরোসিস করে। ডি ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 26 সপ্তাহ, এবং ই ভাইরাস ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 15 থেকে 64 সপ্তাহ। এরপরে হচ্ছে পজিটিভ এজেন্ট, আমরা জাস্ট নাম থেকেই বুঝতে পারি যে হেপাটাইটিস এ ভাইরাস, এটা হচ্ছে হেপাটাইটিস এর মাধ্যমে, এটা আমি আর ডিসকাস না করি। প্রত্যেকটা ভাইরাস, প্রত্যেকটা এই ভাইরাসের মাধ্যমে, এ ভাইরাসের মাধ্যমে, বি ভাইরাসের মাধ্যমে, এভাবে করে প্রত্যেকটা ভাইরাস আমাদেরকে অ্যাটাক করে। তো এগুলোকে আমরা দেখি যে কিছু ভাইরাস আছে আরএনএ ভাইরাস, আর একটা ভাইরাস আছে শুধু ডিএনএ ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস, এবং আর বাকি ভাইরাস গুলো হচ্ছে আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস কি? যে ভাইরাসের মেমব্রেনটা হচ্ছে ডিএনএ এর মাধ্যমে তৈরি, আর আরএনএ ভাইরাসটা হচ্ছে যে ভাইরাসের মেমব্রেনটা হচ্ছে আরএনএ এর মাধ্যমে তৈরি। আরএনএ কি? আরএনএ এক ধরনের প্রোটিন, বা ডিএনএ আরেক ধরনের প্রোটিন, প্রোটিন লেয়ার দিয়ে তৈরি। এখন ডিএনএ এবং আরএনএ এর কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, এটা আমি না বলি, যদি শেষে কারো প্রশ্ন থাকে আমি বলবো। আচ্ছা, হোস্ট মেইনলি হচ্ছে অনেক সময় দেখা যায় হোস্ট কখন, আমরা হোস্ট মানে কি? হোস্ট মানে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ভাইরাস, অনেক ভাইরাস বা ব্যাকটেরিয়া অনেক, যেমন অনেক ভাবে আসে। তো এই এই হেপাটাইটিস ভাইরাসটা মেইনলি মানুষের শরীরে এটা মানে থাকে, এবং মানুষের শরীর থেকে একজনের শরীরে আরেকজনের শরীরে থাকে। তো হেপাটাইটিস এ ভাইরাসটা চিলড্রেনের ক্ষেত্রে হচ্ছে বেশি হয়, চিলড্রেনরা বেশি সাসসেপ্টেবল। আমরা তো জানি যে সাসসেপ্টিবিলিটি মানে বাচ্চারা বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে বাচ্চাদের ক্ষেত্রে এটা আক্রান্ত হলেও এটা স্বাভাবিক, মানে খুব বেশি খারাপ অবস্থায় যায় না, এটা অ্যাকিউট অবস্থায় থাকে এবং তারপরে এটা ভালো হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে। কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে যদি হয় তাহলে এটা খুব সিভিয়ার হয়। হেপাটাইটিস এ ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস, এটা হচ্ছে অ্যাডাল্ট চিলড্রেন সকলেরই হয়, কিন্তু চিলড্রেনদের ক্ষেত্রে মোর কমন, কারণ হচ্ছে মায়ের শরীর থেকে যদি কোনো মা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত থাকে,
তাহলে তার শরীর থেকে ডিরেক্টলি বাচ্চার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস চলে আসে। এটা কিভাবে প্লাসেন্টাল, যে আপনার হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে আসে, যেটাকে পেরিনেটাল ট্রান্সমিশন বলে। মানে হচ্ছে আমাদের যে প্লাসেন্টা আম্বিলিক্যাল বা নাভির সাথে যেই, এটা প্লাসেন্টা সবাই বুঝেন। আচ্ছা, হেপাটাইটিস সি ভাইরাস এটাও দেখা যাচ্ছে অ্যাডাল্ট চিলড্রেন সকলেরই হতে পারে। তারপরে হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাস, এটাও সকলের হতে পারে। তো হেপাটাইটিস ডি ভাইরাসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাসটা এটা হচ্ছে একা একা কারো শরীরে আসতে পারে না। যখন হেপাটাইটিস এ ভাইরাস কারো শরীরে, হেপাটাইটিস বি ভাইরাস কারো শরীরে থাকে, তাহলে সে একটা অবস্থা তৈরি করে দেয়, সেই পরিবেশের কারণে হেপাটাইটিস ডি ভাইরাসটা মানুষের শরীরে ঢুকে। আর যখন হেপাটাইটিস বি ভাইরাস এবং ডি ভাইরাস একই সাথে কোনো মানুষকে অ্যাটাক করে, তখন এটা ডবল আপনার হার্মফুল ইফেক্ট, মানে হচ্ছে খারাপ দিক, ক্ষতিকর দিক হচ্ছে খুব আপনার হচ্ছে দ্বিগুণ বেশি হেপাটাইটিস ডি এবং বি ভাইরাস মানে একসাথে যদি ঢোকে। আচ্ছা, হেপাটাইটিস ই ভাইরাস এটা মেইনলি হচ্ছে মানুষের শরীরেই থাকে, তবে প্রেগন্যান্ট মায়েদের যদি হয়, প্রেগন্যান্ট মায়েদের ক্ষেত্রে হচ্ছে এটা খুবই সিরিয়াস অবস্থা হয়ে যায়। হেপাটাইটিস ই ভাইরাস মানে মায়ের অবস্থা খুবই সিরিয়াস হয়ে যায়, এবং হেপাটাইটিস ই ভাইরাস থাকলে তার স্টিল বার্থ, মানে হচ্ছে বাচ্চা জন্ম মানে অ্যাবর্শন হয়ে যায়, স্টিল বার্থ হয়ে যায়। তো এরপর হচ্ছে রিজার্ভয়ের, এগুলো রিজার্ভয়ের হচ্ছে আমাদের শরীরে ভাইরাসটা আসার পরে এটা কি কিভাবে থাকে। মানে এক নাম্বার হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, এটা কোনো ক্রনিক অবস্থায় থাকে না। আমাদের শরীরে আসলে এটা অ্যাকিউট অবস্থায় থাকে, কিছুদিন থেকে আস্তে আস্তে করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের ইমিউনিটির মাধ্যমে এটা চলে যায়, আর ট্রিটমেন্ট করলে আরো তাড়াতাড়ি চলে যায়। আর হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, এটা দুই ভাবে থাকে। একটা হচ্ছে কেস, মানে হচ্ছে সাইন সিমটম আকারেও থাকে, সাইন সিমটম চলে গেলে এটা কেরিয়ার অবস্থায় মানে আমাদের শরীরে থেকে যায়, টেস্ট করলে পজিটিভ, বাট কোনো মানে কমপ্লিকেশন থাকে না, জটিলতা থাকে না। হেপাটাইটিস সি ভাইরাসও একইভাবে থাকে। আর আমরা হেপাটাইটিস ডি ভাইরাসের ব্যাপারে বলেছি, যখন হেপাটাইটিস বি ভাইরাস থাকে তখন হেপাটাইটিস ডি ভাইরাসটা শরীরে আসে, ওই অবস্থায় থাকে। হেপাটাইটিস ই ভাইরাস এটাও অ্যাকিউট অবস্থায় থাকে, ক্রনিক দিকে যায় না, অ্যাকিউট অবস্থায় থেকে এটা আস্তে আস্তে করে ট্রিটমেন্টের মাধ্যমে এবং ইমিউনিটির মাধ্যমে, ভাইটাল ফোর্সের মাধ্যমে এটা বডি থেকে চলে যায়। মোড অফ ট্রান্সমিশন এন্ড ক্লিনিক্যাল ফিচার আমরা দেখি। মোড অফ ট্রান্সমিশন হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাসের যেভাবে ট্রান্সমিট হয় ফিক্যাল ওরাল রুট। এটা কি ফিক্যাল ওরাল রুট হচ্ছে যেমন দেখা যাচ্ছে আমাদের যাদের বাসায় অনেকেরই স্যানিটেশন ব্যবস্থা দেখা যাচ্ছে, খাবার পানির যে ব্যবস্থা, রিজার্ভ ট্যাঙ্কি এবং হচ্ছে আপনার সেফটি ট্যাঙ্কি, দুইটা দেখা যাচ্ছে কাছাকাছি হওয়াতে অনেক সময় দেখা যাচ্ছে মানে কোনোভাবে লিকেজ হয়ে পানি আপনার হচ্ছে সেফটি ট্যাঙ্কি থেকে রিজার্ভ ট্যাঙ্কিতে চলে আসে, মানে খাবার পানির সাথে দেখা যাচ্ছে ময়লার পানি মিশে যায়। তো এখন কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তির হেপাটাইটিস থাকে আর সেটা যদি স্টুলের সাথে মিক্স থাকে, তাহলে পানির মাধ্যমে আরেকজনের শরীরে চলে আসে। এছাড়া দেখা যাচ্ছে যদি যারা একটু ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, কন্টামিনেটেড হ্যান্ড, মানে হচ্ছে হাতের মাধ্যমে যদি এটা কন্টামিনেটেড হয়ে যায়, হাতে যদি এই ভাইরাসটা থাকে, এর মাধ্যমেও দেখা যাচ্ছে আপনার কোনো কিছু ধরলে, যেমন আপনি মনে করেন সাপোজ আপনার ফ্যামিলির একজন, তার হেপাটাইটিস বি ভাইরাস আছে, সে ঠিকভাবে টয়লেটে গিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই, সাবান দিয়ে হাত ধোয় নাই, তার হাতে দেখা যাচ্ছে হেপাটাইটিস এই ভাইরাসটা আছে, লেগে আছে। এটা কোনো কারণে দেখা যাচ্ছে আপনার খাবারের পানির গ্লাস ধরলো, অথবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র ধরলো, তো ধরার মাধ্যমে দেখা যাচ্ছে আপনি আবার সেম জিনিসটাই দেখা যাচ্ছে ইউজ করছেন। তো এইভাবে করে দেখা গেল চলে আসতে পারে। মেইনলি হচ্ছে এটা ফিসেসের মানে মল থেকে, মলের মাধ্যমে মানে মলের সাথে থাকে, সেটা যদি কোনোভাবে আমাদের হাতের মাধ্যমে হোক
পানির মাধ্যমে হোক, আমাদের ব্যবহারী জিনিসপত্রের মাধ্যমে হোক, অথবা আপনার মনে করেন আমরা এই যে অনেক ধরনের শাক যেগুলো ময়লা পানি থেকে উঠিয়ে নিয়ে আসে, ওই শাকগুলো ভালোভাবে না ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন না করে আমরা খেয়ে নিই। তো এই যে অবস্থা, এই অবস্থার মাধ্যমেও কিন্তু হেপাটাইটিস এ ভাইরাসটা চলে আসে। একটা জিনিস হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস, এই দুইটা ভাইরাসের হচ্ছে ট্রান্সমিশন বা ছড়ানোর সিস্টেমটা কিন্তু সেম, একইভাবে ছড়ায় হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাদের স্যানিটেশন ব্যবস্থা খুবই পুয়ার, খারাপ অবস্থা, এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, যারা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাদেরই মেইনলি হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং তাদের ব্যবহার্য জিনিসপত্র যদি সুস্থ মানুষ ব্যবহার করে তাহলে এটা আসার সুযোগ থাকে বেশি। হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস এন্ড ডি ভাইরাস, এই তিন ভাইরাসেরই ট্রান্সমিট হওয়ার বা ছড়ানোর বিষয়গুলো হচ্ছে একই রকম। এক নাম্বার হচ্ছে কোনো মা যদি আক্রান্ত থাকে তার বাচ্চার শরীরে চলে আসে, একটা গুরুত্বপূর্ণ বিষয়। মা যদি আক্রান্ত থাকে হেপাটাইটিস বি, সি অর ডি এর মাধ্যমে যদি আক্রান্ত থাকে তাহলে বাচ্চার শরীরে চলে আসে, যদি বাচ্চা মানে ওই অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় আর কি, প্রেগনেন্ট অবস্থায়। আচ্ছা, এর ছাড়া হচ্ছে ব্লাড, যদি দেখা যাচ্ছে আপনার কেউ দেখা যাচ্ছে রক্ত একজনের শরীর থেকে, আক্রান্ত মানুষের শরীর থেকে সুস্থ মানুষের শরীরে যখন রক্তটা নেওয়া হয় তাহলে তার মাধ্যমে আসতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমেও আসে। এবং হচ্ছে নিডেল, একই নিডেল দেখা যাচ্ছে আপনার সুস্থ মানুষ অসুস্থ মানুষ সবার শরীরে ব্যবহার করা হচ্ছে। নিডেল মানে কি? ইনজেকশন যে সুই দিয়ে মানে আপনার হচ্ছে দেওয়া হয়। এবং হচ্ছে আপনার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের আমরা পরীক্ষা নিরীক্ষা করতে গেলে, সাপোজ আপনার মনে করেন যে আপনার ব্লাড গ্রুপিং করতে গেছেন, তো ব্লাড গ্রুপিং করতে গেলে দেখা যাচ্ছে আপনার যেই একটা ল্যান্সেট বা সুইয়ের মতো যেটা দিয়ে আপনার পিক করা হয়, রক্তটাকে বের করে স্লাইডের মধ্যে নেওয়া হয়, একই সুই দিয়ে দেখা যাচ্ছে আপনার 10 জনকে আপনি পিক করতেছেন। অথবা এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা দেখা যাচ্ছে, হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো সাগরদা, শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা জি, থ্যাংক ইউ। কেউ একজন তো কথা বিষয় বলেছে হচ্ছে জি, আমি বলতেছিলাম হচ্ছে এখন আমরা দেখা যাচ্ছে ডায়াবেটিস টেস্ট করার জন্য ফার্মেসিতে চলে যাই। হ্যাঁ, আমরা ফার্মেসিতে চলে যাই। তো এই যে ফার্মেসিতে দেখা যাচ্ছে আমাদের রিলেটিভদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি বা আমরা যাচ্ছি, আমাদের ফ্যামিলির কেউ যাচ্ছে, তো একই একই নিডেল দেখা যাচ্ছে কয়জনকে ইউজ করা হচ্ছে। প্রত্যেকটা নতুন আমাদের যে মানে প্রত্যেক জনের জন্য নতুন নিডেল ইউজ করা হচ্ছে কিনা এটা ইনশিওর কিন্তু আমাদেরকেই করতে হবে। এরপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনি সেলুনে যাচ্ছেন, সেলুনে যাওয়ার পরে আপনি দেখা গেল যে যেই ব্লেড দিয়ে অসুস্থ মানুষের শেভ করা হয়েছে ওই ব্লেড দিয়ে দেখা যাচ্ছে সুস্থ মানুষের শেভ করা হচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদেরকে ইনশিওর করতে হবে বা আমাদের পেশেন্টদেরকে। তো এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে দেখা যাচ্ছে মোর দ্যান ওয়ান সেক্স পার্টনার, এটা অনেকগুলো রোগের জন্যই এটা রেসপন্সিবল। দেখা যাচ্ছে কে কি কি কোন রোগে আক্রান্ত সেটা আমরা জানি না, এই জন্য আমাদের সেফ আমাদের আমাদের যে ওয়াইফ বা আমাদের সিঙ্গেল যে সেক্স পার্টনার তার সাথে এই ইন্টারকোর্স মানে করা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা আমাদের দেশে বা আমাদের ইন্ডিয়াতে আমাদের দেশেও এখন আছে, এখন অনেকেই করছে, সেটা হচ্ছে ট্যাটু ইউজ করতেছে। ট্যাটু আমরা জানি অনেক অ্যাথলেটস বা খেলোয়াড়রা ট্যাটু ইউজ করে। তো সেই ট্যাটুটা দেখা যাচ্ছে এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমাদের দেশে বা ইন্ডিয়াতেও নেই। সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে প্রেগনেন্ট মায়েরা ট্যাটু ইউজ করে। আপনারা যদি গুগলে সার্চ দেন, আমি এই জিনিসটা চিন্তা করলাম যে এটা আবার কিভাবে সম্ভব। আমি গুগলে সার্চ দিয়ে জাস্ট হচ্ছে ইমেজ গুলো দেখলাম, কি যে বিশ্রী অবস্থা ওয়েস্টার্ন কান্ট্রিতে। এই বিষয়টা হয়তো তাদের জন্য খুবই ভালো, আমরা আমাদের কাছে হয়তো ভালো লাগে না বলে বিশ্রী বলি। তো যাই হোক, এই পেরিনেটাল ট্যাটুইং, ট্যাটু ইউজ করার জন্য কিছু দেখা যাচ্ছে ইনস্ট্রুমেন্ট আপনার ব্যবহার করা হয় ট্যাটুর জন্য। তো ওই ইনস্ট্রুমেন্ট গুলো যদি দেখা যাচ্ছে সুস্থ এবং অসুস্থ মানুষকে একই ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়,
এরপরে বলেছি আমি ব্লাড ট্রান্সফিউশন, শেয়ারিং নিডলস, এগুলো বলেছি। তো এই দেখেন অনেকগুলো বিষয় কিন্তু রেসপন্সিবল হেপাটাইটিস মানে আপনার ছড়ানোর জন্য। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা নিজেরাও মানে আপনার হচ্ছে কেয়ারফুল হব, এবং পাশাপাশি আমাদের সোসাইটিকে কেয়ারফুল করা, এগুলো মানে আমাদের জন্য একটা দায়িত্বের মধ্যে পড়ে। এরপর হচ্ছে সাইন সিমটম। আমরা সাইন সিমটম গুলো মোটামুটি সেম, সাইন সিমটম গুলো মোটামুটি সেম। আমরা জাস্ট হচ্ছে এখানে একটা সাইন সিমটম বললে সবাই মোটামুটি বুঝে নেবেন। প্রথম হচ্ছে যেহেতু ইনফ্লামেশন হচ্ছে, হেপাটাইটিস মানে হচ্ছে লিভারের ইনফ্লামেশন বা প্রদাহ। প্রদাহের মাধ্যমে, প্রদাহের কারণে কিছু কমন আপনার হচ্ছে সিমটম থাকবে, যেমন ফিভার থাকে, তার দেখা যাচ্ছে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, ম্যালেজ, তার কাছে একটু দুর্বল লাগতেছে, একটু মেজমেজে, শরীর মেজমেজ করতেছে, খাবারের রুচি চলে যাচ্ছে, ডায়রিয়া, নৌশিয়া, ডায়রিয়া দেখা যাচ্ছে, নৌশিয়া বা দেখা যাচ্ছে আপনার যেই বমি বমি ভাব দেখা যাচ্ছে। আর যেহেতু লিভার আক্রান্ত হচ্ছে পর্যায়ক্রমে বা আস্তে আস্তে করে, সেহেতু অ্যাবডোমেন, আমাদের পেটের মধ্যে একটা অস্বাভাবিক একটা অনুভূতি, ডিসকমফোর্ট ফিল হইতেছে হবে। তারপরে হচ্ছে প্রস্রাবের কালারটা হচ্ছে ডার্ক হয়ে যাবে, এবং দেখা যাচ্ছে ইয়েলোইশ কালারও হতে পারে, এবং স্কিনের কালার চেঞ্জ হয়ে ইয়েলো হয়ে যাবে, মানে জন্ডিস ডেভেলপ করবে। তো এগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে সাইন সিমটম, এগুলো মোটামুটি আমাদের। তারপর আরেকটা বিষয় আছে এখানে হচ্ছে খাবারের রুচি, এগুলো চলে যাবে, কনস্টিপেশন ডেভেলপ করবে, আরো অনেকগুলো বিষয় আছে। তো এইগুলো হচ্ছে সাইন সিমটম। আমাদের কাছে পেশেন্ট আসবে, অনেক সময় দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে পেশেন্ট আসবে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট নিয়ে। আর অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্ট এসে আমাদের কাছে এই কমপ্লেন গুলো করতে পারে যে আমার অ্যাবডোমেনে ডিসকমফোর্ট হচ্ছে, পেটটা সবসময় ভরা ভরা মনে হচ্ছে, পেটটা ফুলে থাকছে, তারপরে হচ্ছে ব্যথা অনুভব করতেছে আমার পেটের ডান পাশে উপরের দিকে, এই ধরনের কমপ্লেন গুলো করবে। অথবা আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করার পরেও দেখবো যে, বা সিমটোমেটিক ট্রিটমেন্ট না, আমরা দেখা যাচ্ছে অনেক সময় পেশেন্ট ট্রিটমেন্ট নেওয়ার পরেও দেখবো যে তার কমপ্লেন গুলো যাচ্ছে না। তখন আমরা ভালোভাবে যদি চিন্তা করি, ভালোভাবে পেশেন্টটাকে অবজার্ভ করি, তাহলে দেখবো যে এই পেশেন্টটার লিভারে কমপ্লিকেশন নিয়ে আসছে। এবং আমরা যদি এই সাইন সিমটম গুলো পাই, পাশাপাশি হচ্ছে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা আছে আমরা বলবো, এগুলো করলে মোটামুটি কনফার্ম হয়ে যাব। তো এই হলো বিষয়। এরপরে হচ্ছে প্রত্যেকটাতেই মোটামুটি সেম আমাদের সাইন সিমটম গুলো, লক্ষণ গুলো। আমরা বলেছি হেপাটাইটিস এ এবং ই, এগুলো একই অবস্থায় মোটামুটি পেশেন্টের বডিতে কিছুদিন থাকে, পরে পর্যায়ক্রমে আস্তে আস্তে এটা নেগেটিভ হয়ে যায়। এবং বি সি ডি এটা হচ্ছে অ্যাকিউট অবস্থায়ও থাকে, তো মেইনলি ক্রনিক হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এরপর হচ্ছে আমরা বলবো ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিসের মধ্যে আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করব? তো একটি বিষয় হচ্ছে আমরা কমন পরীক্ষা এলএফটি। এলএফটি মানে হচ্ছে লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট করব। লিভার ফাংশন টেস্টের মধ্যে এসজিপিটি, এসজিওটি বা এএসটি, এএলটি, আমরা এগুলো আমাদের আগের ক্লাসে বলেছিলাম, এগুলো হচ্ছে এক ধরনের এনজাইম। তো এই এনজাইম গুলো দেখা যাচ্ছে বেড়ে যাবে, এনজাইম গুলো বেড়ে যাবে যখনই এএলটি বেড়ে যাবে বা এএসটি বেড়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে লিভার আক্রান্ত হয়েছে কোনো ইনফেকশনের মাধ্যমে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা লিভার ফাংশন টেস্ট দিয়ে শুরু করব। পাশাপাশি যদি জন্ডিসের আপনার হচ্ছে যে ইয়েলোইশ ডিসকালারেশন বা হলুদ হয়ে যায় লক্ষণ আপনি বুঝতে পারেন, তাহলে বিলিরুবিন আমরা দেখব যে কি অবস্থা। এরপরে হচ্ছে যদি যখন দেখি যে না পরিস্থিতি আরো খারাপ দিকে, তাহলে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমরা পেশেন্টের হিস্ট্রি নিব। পেশেন্টের হিস্ট্রি নিয়ে আমরা পর্যায়ক্রমে পেশেন্টকে আরো টেস্ট করাবো। তো দেখা যাচ্ছে অনেক ডক্টর আমাদের মধ্যে অনেকে আছেন, তো একসাথে দেখা যাচ্ছে প্রচুর টেস্ট মানে লিখে দেন। তো এই বিষয়টা আমি মনে করি যে পর্যায়ক্রমে পেশেন্টের কমপ্লেইন বুঝে আস্তে আস্তে করে যদি টেস্ট দিই, যদিও এই অবস্থায় পেশেন্ট আমাদের কাছে খুবই কম আসে, পেশেন্ট টেস্ট বা রিপোর্ট নিয়েই আসে, আমাদের কাছে আসলে আমরা এইভাবে করে সামনের দিকে পরীক্ষা নিরীক্ষা দিয়ে আমরা বুঝবো পেশেন্টের অবস্থা। দেন হচ্ছে প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ হেপাটাইটিস এ। তো একটি আমাদের কিছু ম্যানেজমেন্ট আছে। আমরা প্রথমে হচ্ছে এখানে প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন এন্ড টার্সিয়ারি প্রিভেনশন, তিন ধরনের প্রিভেনশন। আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা যদি পেশেন্টকে প্রপার এডুকেশনের মাধ্যমে, পেশেন্টকে যদি কাউন্সিলিং এর মাধ্যমে
আমরা যদি পেশেন্টকে বুঝিয়ে দিই আর পেশেন্ট যদি সেই বিষয়গুলো মেনটেন করে, তাহলে আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রেও এটা অনেক বেশি হেল্পফুল হবে। তো হেলথ প্রমোশন, ফার্স্ট হচ্ছে হেলথ প্রমোশন। আমরা পেশেন্টকে বুঝিয়ে দিব যে তার সার্বিক যে কোনো রোগের ক্ষেত্রেই আমরা টোটাল রোগীর যে অ্যাটেন্ডেন্স থাকবে তাকে পুরোপুরি ভালোভাবে বুঝিয়ে দিব যে রোগীর এই অবস্থা, তাকে এই নিয়মগুলো পালন করতে হবে। শুধু খাবার দাবার না, তার টোটাল হচ্ছে খাবারের সাথে লাইফ স্টাইল, যে তাকে কিভাবে চলতে হবে এই বিষয়গুলো বলতে হবে। আমাদের যে যদি তাদের স্যানিটেশন ব্যবস্থার কোনো প্রবলেম থাকে তাহলে সেটা দ্রুত মানে সলিউশন করতে হবে, সমাধান করতে হবে। তার খাবারের হাইজিন মেনটেন করতে হবে। খাবারটা সব সময় আমরা দেখা যাচ্ছে খাবার পেলাম আর খেলাম, গ্রামে বেশি, শহরেও আছে। তো খাবারটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে হবে, পানিটা ফুটিয়ে খেতে হবে, হাত সব সময় মানে ধুইতে হবে। আমরা এটা বলেছি যে খাবার খাওয়ার আগে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে, এবং হচ্ছে বাথরুম থেকে বা টয়লেট থেকে আসার আগে, আসার পরে আমরা ভালোভাবে হাত হ্যান্ড ওয়াশ সাবান বা অ্যান্টিসেপটিক দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তারপর হচ্ছে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, সেগুলো আমরা বলেছি। তারপর হচ্ছে আপনার বিশেষ করে আমরা এটা বলেছি যে খাবার পানি এগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি, পানি এবং খাবার এটা নিশ্চিত করতে হবে। আর একটি বিষয় হচ্ছে এটা নিয়ে আমরা শেষে আমাদের যে শ্রদ্ধেয় আমাদের অমরনাথ স্যার যদি থাকেন ভ্যাকসিনের ব্যাপারে বলবেন। আমি জাস্ট হচ্ছে যে ট্রিটমেন্ট আছে আমাদের এখন প্রচলিত হোমিওপ্যাথিতে আমাদের ভ্যাকসিনের ব্যাপারে স্যাররা বলবেন। আমি বলবো যে স্পেসিফিক এখানে যে হেপাটাইটিস এর ব্যাপারে, হেপাটাইটিস হচ্ছে এখানে ভ্যাকসিন অলরেডি আছে অ্যাভেলেবেল। তো ভ্যাকসিনটা হচ্ছে যারা নেয় বা অথবা জন্ম থেকেই দেখা যাচ্ছে আমাদের বাই বর্ন আমাদের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। তো যারা হেপাটাইটিস এ ভাইরাসের ভ্যাকসিনটা অ্যাভেলেবেল আছে। তো এরপরে হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। দেখা যাচ্ছে এত কিছুর পরেও আমরা যখন দেখবো যে না এই অবস্থা মানে পেশেন্টের অবস্থা হচ্ছে না, তাহলে আমরা চিন্তা করব যে সেকেন্ডারি প্রিভেনশনের ব্যাপারে। তো সেক্ষেত্রে হচ্ছে যাদের এখানে মানে ব্লাড এবং স্টুল এগুলো কালচার করে পরীক্ষা নিরীক্ষা করে হেপাটাইটিসের যদি ভাইরাস থাকে তাহলে সেটা ভ্যাকসিনের কথাই বলা হচ্ছে। আর সর্বশেষ হচ্ছে টারশিয়ারি প্রিভেনশন। মনে করেন আপনার হেপাটাইটিস হওয়ার পরে লিভার কিছুটা ড্যামেজ হয়ে গেছে, লিভারের হেপাটোসাইট গুলো কিছু নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, বা লিভারটা কমপ্লিটলি মানে সিরোসিস হয়ে ড্যামেজ হয়ে গিয়েছে। তো বিষয় হচ্ছে যদি যদি প্রাথমিকভাবে দেখা যায় যে লিভারের কিছু অংশ ড্যামেজ হয়ে গিয়েছে, তাহলে লিভারের ওই অংশটা যদি পেশেন্টের ফিজিক্যাল যে ভাইটাল ফোর্সের কথা বলেছি বা ইমিউনিটির কথা বলেছি বা ট্রিটমেন্টের মাধ্যমে যদি পেশেন্ট ওই ভাইরাস থেকে যদি ফ্রি হতে পারে বা ভাইরাসের যে কমপ্লিকেটেড অবস্থা থেকে যদি ফ্রি হয়ে ক্যারিয়ার অবস্থায়ও থাকে, তাহলে লিভার আস্তে আস্তে করে তার যেই অংশটা ড্যামেজ হয়ে গিয়েছে সেই সেলগুলোকে আবার রিজেনারেট করতে পারে। এটা একটি বিষয়। আর যার লিভার কমপ্লিটলি চলে গিয়েছে, ড্যামেজ হয়ে গিয়েছে, তাকে কি করতে হবে? তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এটা বলা হচ্ছে মানে টারশিয়ারি প্রিভেনশনে লিভারটাকে ট্রান্সপ্লান্ট করতে হবে। এরপরে হচ্ছে বি এন্ড সি, হেপাটাইটিস বি এন্ড সি। এখানে আমাদের প্রাইমারি প্রিভেনশনে আমরা যে ম্যানেজমেন্টের কথা বলেছি এগুলো সব মানে ভাইরাসের জন্যই সেম। হেলথ প্রমোশন আমাদের যে ম্যানেজমেন্টগুলোর কথা বলেছি। আর স্পেসিফিক প্রোটেকশন, হেপাটাইটিস বি ভাইরাসের যে ভ্যাকসিনেশন, হেপাটাইটিস সি ভাইরাসের ভ্যাকসিনেশন অ্যাভেলেবেল না। এই জন্য হেপাটাইটিস সি ভাইরাস যখন কারো শরীরে আসে তো এটা বেশি রিস্কি, বিশেষ করে এটা ক্রনিক অবস্থায় চলে যায়। তো হেপাটাইটিস সি ভাইরাসটা হচ্ছে যেহেতু ভ্যাকসিন অ্যাভেলেবেল না, পাশাপাশি হচ্ছে বিশেষ করে যদি প্রেগন্যান্ট মায়েদের হেপাটাইটিস সি ভাইরাস হয়, সি ভাইরাসে আক্রান্ত হয়, তাদের অবস্থা খুব বেশি খারাপ হয়। এবং সেক্ষেত্রে চিলড্রেন, বাচ্চা তো মানে ক্যারিয়ার অবস্থায় থাকে বা বাচ্চার শরীরে তো যায়ই। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় যদি খুব কমপ্লিকেটেড হয় তাহলে বাচ্চাকে
খুব ইমার্জেন্সি সিজার বা ডেলিভারি করানোর একটা মানে প্রচেষ্টা যখন খুব সিরিয়াস অবস্থায় হয়। আর যদি খুব সিরিয়াস অবস্থা না হয় তাহলে বাচ্চাটা জন্মগ্রহণ করার সাথে সাথে বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে দিতে হয়, ইমিউনোগ্লোবিউলিন দিয়ে দিতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে বাচ্চা এবং হচ্ছে মা ডেলিভারির পরে সাথে সাথে দিয়ে দিতে হয়। আর টারশিয়ারি প্রিভেনশন যেটা মানে এরপরেও যদি কোনো আপনার এই যে আপনার ম্যানেজমেন্ট, হেলথ প্রমোশন বা ভ্যাকসিনেশন বা আমরা যে ট্রিটমেন্ট এগুলো সবকিছুর পরেও যদি পেশেন্টের অবস্থা খারাপ হয় তাহলে স্বাভাবিকভাবে লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়, সার্জিক্যালি লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়। এরপরে হচ্ছে আমরা প্রগনোসিস দেখব। প্রগনোসিস হচ্ছে কি মানে প্রগনোসিস মানে ভাবি ফল। একজন যদি এই হেপাটাইটিসে আক্রান্ত হয় তাহলে তার কি কি ধরনের সমস্যা বা এই পেশেন্টের প্রগনোসিস কি কি হতে পারে। তো হেপাটাইটিস এ ভাইরাসের বিষয় হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাসটা হেপাটাইটিস এ ভাইরাসটা আমরা বলেছি যে এটা দেখা যাচ্ছে পেশেন্টের যদি ভাইটাল ফোর্স ভালো হয়, পেশেন্ট যদি ভাইটাল ফোর্স ভালো হয় এবং যদি তাহলে দেখা যাচ্ছে উইদাউট ট্রিটমেন্টে জাস্ট হচ্ছে ডায়েট, রেস্ট মানে খাবার দাবার, রেস্ট এবং নিয়ম কানুন এগুলো মেনে চললেই পেশেন্টের দেখা যাচ্ছে এটা নেগেটিভ হয়ে যায় হেপাটাইটিস এ ভাইরাস। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এটা খুব খারাপ অবস্থায়ও যায়, একদম সিভিয়ার এবং লাইফ থ্রেটেনিং অবস্থায় যায়। তো হেপাটাইটিস এ ভাইরাস হচ্ছে অ্যাকিউট অবস্থায় অনেক সময় থাকে এবং অ্যাকিউট অবস্থা থেকে ভালো হয়ে যায়, আর অনেক সময় ক্রনিক অবস্থায় যায়। যখন ক্রনিক অবস্থায় যায় তখন এটা খুবই সিরিয়াস এবং সিভিয়ার এবং লাইফ থ্রেটেনিং মানে জীবন হানিকর একটা পরিস্থিতি তৈরি হয়। এবং যাদের একবার হেপাটাইটিস এ ভাইরাস আচ্ছা তারপর হচ্ছে দেন হেপাটাইটিস বি ভাইরাস বলি। হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে অ্যাডাল্ট যারা তারা দেখা যাচ্ছে কমপ্লিটলি মোস্ট অ্যাডাল্টস উইথ হেপাটাইটিস বি ফুললি রিকভারি করা যায়, রিকভারি করতে পারে যদি তাদের দেখা যাচ্ছে সাইন সিমটম খুব সিভিয়ার অবস্থায় থাকে। খুব সিভিয়ার সাইন সিমটম মানে হচ্ছে খুবই তীব্র লক্ষণও যদি থাকে তাহলেও দেখা যাচ্ছে ট্রিটমেন্টের মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাসকে রিকভারি করা যায়, নেগেটিভ করা যায় এবং হচ্ছে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কেরিয়ার অবস্থায় থেকে যায়। তো সিমটম গুলো বা পেশেন্টের যে কষ্টগুলো থেকে পেশেন্টকে খুব সহজেই এটা রিকভারি দেওয়া যায়, সুস্থ করা যায়। আর বিষয় হচ্ছে যদি ইনফ্যান্ট মানে বাচ্চাদের ক্ষেত্রে যদি হয় তারা স্বাভাবিকভাবে এটা হচ্ছে দীর্ঘ সময় শরীরে থাকে এবং কেরিয়ার অবস্থায় থেকে যায়। আর ট্রিটমেন্ট করলে দেখা যাচ্ছে আস্তে আস্তে করে হেপাটাইটিস বি ভাইরাস একটা সময় নেগেটিভ হতে পারে। হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাসটাও অ্যাকিউট এবং ক্রনিক অবস্থায় থাকে। অ্যাকিউট অবস্থায় দেখা যাচ্ছে অ্যাকিউট অবস্থায় যদি ট্রিটমেন্ট করা হয়, অ্যাকিউট অবস্থায় হয়তো যেটা বলেছি সকল ভাইরাসের ক্ষেত্রে যদি অনেক সময় দেখা যাচ্ছে এটা থেকে যায় তো সেক্ষেত্রে হচ্ছে এটা মানে লাইফ থ্রেটেনিং একটা অবস্থা তৈরি হয় এবং দীর্ঘ সময় শরীরে থাকে হেপাটাইটিস সি ভাইরাস। এবং দেখা যাচ্ছে এখানে একটি বিষয় হচ্ছে 30%-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি সে পেশেন্ট একটু ম্যানেজমেন্ট গুলো মেনে চলে তাহলে 6 মাসের মধ্যে যে কোনো ধরনের ট্রিটমেন্ট ছাড়া হেপাটাইটিস সি ভাইরাস আপনার নেগেটিভ হয়ে যেতে পারে। হেপাটাইটিস সি ভাইরাসটা নেগেটিভ হয়ে যেতে পারে। হেপাটাইটিস ডি ভাইরাস আমরা বলেছি হেপাটাইটিস ডি ভাইরাস এবং হেপাটাইটিস বি ভাইরাস দুইটাই হচ্ছে একই সাথে শরীরে আসে। বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাস যাদের শরীরে আসে তাদের শরীরে হেপাটাইটিস ডি ভাইরাস আসতে পারে এবং সেটা মোর ডেঞ্জারাস এন্ড মোর সিরিয়াস একটা কন্ডিশন পেশেন্টের জন্য হয়। হেপাটাইটিস ই ভাইরাস এই ক্ষেত্রে হচ্ছে জন্ডিস এবং হচ্ছে এখানে হেপাটাইটিস ডি ভাইরাসটা যখন শরীরে, এখানে আমরা বলেছি হেপাটাইটিস ই ভাইরাসটাও মোর ডেঞ্জারাস এবং যখন এটা শরীরে আসে তখন দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে ইনকিউবেশন পিরিয়ড পার হওয়ার পরেই এটা দেখা যাচ্ছে আপনার খুব সিরিয়াস একটা কমপ্লিকেশন তৈরি হয় যেটাকে বলা হয় হচ্ছে সুপার ইনফেকশন, মানে খুব খারাপ অবস্থা তৈরি হয়। The prognosis and severity of hepatitis D virus super infection are worse than hepatitis D virus infection alone. মানে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এককভাবে যত বেশি ক্ষতিকর হেপাটাইটিস ডি ভাইরাসটা তার চাইতেও বেশি ক্ষতিকর, কারণ এটা মোর্টালিটি রেটও বেশি, মানে রোগী মারা যাওয়ার এবং ক্রনিক অবস্থায় যাওয়ার অবস্থাও মানে রেটটাও অনেক বেশি। তো এখন আরেকটি বিষয় হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাসটা
সাইন সিমটম গুলো যখন আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে হেপাটাইটিস ই ভাইরাস বলছি, হেপাটাইটিস ই ভাইরাস যখন লক্ষণ প্রকাশ করে তখন আসলে পেশেন্টকে সময় দেয় না খুব একটা। অনেক সময় দেখা যাচ্ছে আননোটিসড অবস্থায় থাকে, পেশেন্ট জানেই না যে তার হেপাটাইটিস জি ভাইরাস ই ভাইরাস আছে। যখন লক্ষণ প্রকাশ করে পেশেন্ট যখন অসুবিধা মনে করে, কমপ্লিকেশন, যখন লক্ষণ দেখে, যে তখনই দেখা যায় যে এটা খুবই খারাপ অবস্থার দিকে চলে যায়। আচ্ছা, হু আর এট রিস্ক, এই ক্ষেত্রে আমরা একটু দেখি হু আর এট রিস্ক। হেপাটাইটিস এ ভাইরাসটা হচ্ছে বাচ্চারা বেশি রিস্কের মধ্যে থাকে, এটা বলেছি। এবং যারা দেখা যাচ্ছে পুয়ার স্যানিটেশন ব্যবস্থা যাদের খুবই খারাপ, তারা বেশি রিস্কের মধ্যে থাকে। যারা স্যানিটেশন ব্যবস্থা বলতে যাদের খাবার, পানি, তারপরে হচ্ছে যাদের সেক্সুয়াল পার্টনার, এই বিষয়গুলোর দিক থেকে যাদের প্রবলেম আছে। অনেক সময় দেখা যাচ্ছে এই হেপাটাইটিস এ ভাইরাসটা সেক্সুয়াল পার্টনারের বিষয়ে দেখা যাচ্ছে এটা আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি, আমাদের কান্ট্রিতেও জানি না আছে কিনা। অনেক সময় মেল উইথ মেল এই ধরনের যেই মানে আপনার ইন্টারকোর্স হয়, এগুলোর মাধ্যমেও দেখা যাচ্ছে এই হেপাটাইটিস ভাইরাসটা, হেপাটাইটিস এ ভাইরাস বা হেপাটাইটিস বি, মোটামুটি এই ভাইরাসগুলো ছড়ায়। হেপাটাইটিস এ বি সি ডি ই মোটামুটি সবগুলোই। এরপরে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসটা, এগুলো আমরা বলেছি আসলে, এগুলো সেম কথাই আসছে। আচ্ছা, তো সেম কথাই আসছে, কিন্তু আমি শুধু হেপাটাইটিস সি ভাইরাসের কথাটা এখানে বলি, বাকিগুলো মোটামুটি সেম। হেপাটাইটিস সি ভাইরাসের বিষয়ে একটি বিষয় আছে যে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের যারা হেলথ কেয়ার ওয়ার্কার, আমরা যারা আছি অথবা যারা ল্যাবরেটরিতে কাজ করে, অনেক সময় দেখা যাচ্ছে বা হসপিটালে কাজ করে, তো অনেক সময় দেখা যাচ্ছে যে সুই দেওয়ার ক্ষেত্রে, ব্লাড কালেকশনের ক্ষেত্রে অথবা নিডেল পিয়ার্স করার ক্ষেত্রে, তো দেখা যাচ্ছে তারা দেখা যাচ্ছে ওই নিডেল অনেক সময় দেখা যাচ্ছে নিজের হাতেই লেগে গেল কোনোভাবে, বা অনেক সময় দেখা যাচ্ছে ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে ওই ইনজেকশনটা নিজের হাতেই হালকা লেগে গেল। এই যে এই একটা রিস্ক থাকে, ওই রিস্কের মাধ্যমে হেপাটাইটিস সি ভাইরাসটা আসতে পারে, বিশেষ করে হেলথ কেয়ার ওয়ার্ক মানে প্রফেশনাল যারা আছে তাদের ক্ষেত্রে। এরপর হচ্ছে কমপ্লিকেশন। তো কমপ্লিকেশন কি? কমপ্লিকেশন হচ্ছে এখানে ম্যাসিভ হেপাটিক নেক্রোসিস, যাদের হেপাটাইটিসটা খারাপ অবস্থায় যায়, ক্রনিক অবস্থায় যায় এবং লিভারকে অ্যাটাক করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে লিভারটা ড্যামেজ হয়ে যায়, নেক্রোসিস হয়ে যায়, লিভার সেলগুলো সিরোসিস হয়ে যায়, একদম ড্যামেজ হয়ে যায়। তো এগুলো স্বাভাবিকভাবে হেপাটাইটিস বি সি ডি ই এগুলোর মাধ্যমে বেশি হওয়ার রিস্ক থাকে, সচরাচর এগুলোর মাধ্যমেই হয়। এছাড়া মোটামুটি হেপাটাইটিসের ব্যাপারে আমরা যে ইনফরমেশন গুলো বলেছি, সুপারফিশিয়াল ইনফরমেশন গুলো এগুলোই। এরপরে আছে নন ইনফেকশিয়াস হেপাটাইটিস। হেপাটাইটিস ভাইরাসের বাদ দিয়ে আমরা বলেছি যে অ্যালকোহলের মাধ্যমে হেপাটাইটিস হয়, অ্যালকোহলিক হেপাটাইটিস, অথবা দেখা যাচ্ছে টক্সিক হেপাটাইটিস, অটো ইমিউন সিস্টেম বা অটো ইমিউন হেপাটাইটিস। তো সেক্ষেত্রে অ্যালকোহলিক হেপাটাইটিসটা কি? অ্যালকোহলিক হেপাটাইটিসটা আমরা একটু বলি। এটা বিশেষ করে ফ্যাটি লিভার যাদের আছে তাদের ক্ষেত্রেও এটা কমন। আর পাশাপাশি ফ্যাটি লিভার এবং হচ্ছে এক্সেস অ্যালকোহলিক হেপাটাইটিস, এই দুইটা বলা যায় যে ফ্যাটি লিভারের জন্য বা অ্যালকোহলের জন্য ফ্যাটি লিভারও হয়, এবং ফ্যাটি লিভার থেকে হেপাটাইটিস বা লিভার সেলগুলো ড্যামেজ হয়ে যায়, সেটা ফ্যাটি লিভার আরেকটা টপিকস। তো যারা এক্সেসিভ অ্যালকোহল যারা নিচ্ছে, এটা আমাদের হিস্ট্রিতে, পেশেন্টের যখন হিস্ট্রি নিব তখন আমরা এই বিষয়টা পেশেন্টকে জিজ্ঞেস করব। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভাইরাস বাদেও অ্যালকোহলের মাধ্যমে, কারণ হচ্ছে অ্যালকোহলটা যখন আমাদের শরীরে আসে তখন অ্যালকোহলটা কিন্তু ডিরেক্টলি হচ্ছে লিভার সেলগুলোকে ড্যামেজ করে, লিভার সেলগুলোকে ডিরেক্টলি অ্যালকোহল লিভার সেলগুলোকে অ্যাটাক করে এবং লিভার সেলগুলো ইনজুরি করে। লিভার এর মাধ্যমে দেখা যাচ্ছে লিভারের মধ্যে মেইনলি হচ্ছে তখন একটা স্কার টিস্যু ডেভেলপ করে, যখন কিছু লিভার সেল বা হেপাটোসাইটকে অ্যাটাক করে তখন লিভার সেলগুলো কিছুটা মানে এই যে মনে করেন অ্যাটাক করলো, আবার কিছুটা শরীর ইমিউন রেসপন্সের মাধ্যমে, ভাইটাল ফোর্সের মাধ্যমে ভালো হলো, আবার এভাবে করে কিছু নতুন করে কোষ বা নতুন করে কিছু টিস্যু, যেগুলোকে স্কার টিস্যু বলে, সেই স্কার টিস্যু ডেভেলপ করার মাধ্যমে আস্তে আস্তে করে লিভারটা দেখা যাচ্ছে রিজিড বা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়,
আর লিভারের থেকে অনেকগুলো দেখা যাচ্ছে এনজাইম হরমোন সিক্রেশন হয় এবং লিভারের অনেকগুলো কাজ আছে। সেই কাজগুলো দেখা যাচ্ছে লিভার যখন সংকোচন এবং প্রসারণ হতে পারে না, তখন স্বাভাবিকভাবে লিভার ওই কাজগুলো লিভারের কমপ্লিট করা পসিবল হয় না। আর যার মাধ্যমে দেখা যাচ্ছে লিভারটা ড্যামেজ হয়ে যায়, সিরোসিস হয়ে যায় অ্যালকোহলের মাধ্যমে। এছাড়া হচ্ছে আদার টক্সিক, অনেক সময় আমি বলেছি যে আমরা অনেক সময় অনেকে ড্রাগ নেয়, তো ড্রাগ নেয় এবং দেখা যাচ্ছে সেই ড্রাগগুলো নেওয়ার মাধ্যমে হয় এবং জেনেটিক্যালি দেখা যাচ্ছে আমাদের শরীরে আসে অটো ইমিউন সিস্টেম রেসপন্সের মাধ্যমে। এরপর হচ্ছে লিভার কেন লিভারের হেপাটাইটিসের কারণে কি কি সমস্যা হয় এটা আমরা বলেছি, যে সিরোসিস থেকে লিভার ফেলিউর এন্ড লিভার ক্যান্সার এগুলো হতে পারে। তো যদি কোনো পেশেন্টের হেপাটাইটিস হয়ে গিয়েছে, এটা প্রাথমিকভাবে আমরা যদি ডায়াগনোসিস করতে পারি বাই সাইন সিমটম অর বাই ল্যাবরেটরি ডায়াগনোসিস, তাহলে পেশেন্টের ট্রিটমেন্ট করা সহজ হয়, পাশাপাশি পেশেন্টকে ম্যানেজমেন্ট গুলো দেওয়া খুবই ইজি হয়। কিন্তু যখন আমরা এটা লেট ডায়াগনোসিস হবে, দেরিতে যদি এটা ডায়াগনোসিস হয়, তাহলে আসলে পেশেন্ট ততদিনে খুবই কমপ্লিকেটেড অবস্থায় হয়ে যায়। এরপর একটি বিষয় হচ্ছে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে বলেছি যে ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসবে, তাহলে আমরা প্রথমে পেশেন্টের কমপ্লিট হিস্ট্রি আমরা পেশেন্টের নিতে হবে। কমপ্লিট হিস্ট্রির মধ্যে কিন্তু যে কারণগুলো আছে সেই কারণগুলো কিন্তু আমরা যদি জিজ্ঞেস করতে করতে এই কারণগুলো সবই আমরা পেয়ে যেতে পারি, তাহলে আমরা প্রাথমিকভাবে আমরা ধারণা করতে পারি যে পেশেন্টের এই সমস্যাটা হতে পারে। তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, রোগীটাকে দেখে আমরা পরীক্ষা করব। তারপর হচ্ছে ল্যাবরেটরি অ্যানালাইসিস। তিনটা ভাবে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনটা কমপ্লিট করব। একটা পেশেন্ট আমাদের কাছে আসলে প্রথমে তার হিস্ট্রি নিব, তারপরে তার হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশন কি, আমরা চার ভাবে ফিজিক্যাল এক্সামিনেশনটা কমপ্লিট করতে পারি। প্রথমে হচ্ছে ইনস্পেকশন। একটা পেশেন্ট আসছে আপনার কাছে, আপনি পেশেন্টের যেমন সে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট নিয়ে আসছে, মানে তার পেটের মধ্যে একটু অস্বস্তি বোধ নিয়ে আসছে, তখন পেশেন্টটাকে আপনি শুয়ে পেশেন্টের পেটের জাস্ট অবস্থা দেখে আপনি যেই জিনিসটা বুঝবেন সেটাই হচ্ছে ইনস্পেকশন। অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্টের পেটটা ফুলে আছে, স্কিনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, স্কিন দেখা যাচ্ছে লাল হয়ে আছে, অথবা দেখা যাচ্ছে এই যে অবস্থাগুলো, অথবা স্কিনে কোনো ধরনের মাস, টিউমার অথবা কোনো সমস্যা দেখা যাচ্ছে, এই যে বিষয়গুলো দেখে আমরা বুঝবো। প্যালপেশন, আমরা জাস্ট হাত দিয়ে দেখবো, একটু চেপে দেখবো। প্যালপেশনটা আমরা বলেছি আমরা হাত দিয়ে চেপে দেখবো যে কি অবস্থা, তো সেটারও কিছু নিয়ম আছে প্যালপেশনের। পারকাশন, পারকাশন মানে হচ্ছে এটা সাউন্ড দেখা, পেটের মধ্যে সাউন্ড দেখা। অনেক সময় দেখা যাচ্ছে সাউন্ড আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারি, যখন একটা খালি কলস থাকে তাকে আঘাত করলে যেরকম শব্দ হয়, এবং যখন একটা ভরা কলস থাকে তাকে আঘাত করলে অন্যরকম শব্দ হয়। জাস্ট পারকাশনের মাধ্যমে আমরা এটা দেখবো। পারকাশনের ইউটিউব থেকে আপনারা ভিডিও দেখে নিলে আপনারা আরো সহজভাবে বুঝতে পারবেন। এন্ড অস্কালটেশন, সর্বশেষ হচ্ছে আমরা আমাদের যে স্টেথোস্কোপ থাকে, প্রেসারের মেশিন আমাদের কাছে থাকে, যেটা কানে দিয়ে আমরা দেখি মেইনলি, সেই সেই স্টেথোস্কোপ দিয়ে আমরা দেখবো সাউন্ড গুলো কিরকম। এরপরে হচ্ছে আমরা বলেছি, আচ্ছা এরপরে হচ্ছে আমরা দেখি যে এখানে লিভারের উপরে স্বাভাবিকভাবেই কাজ করে যে মেডিসিন গুলো, আমরা জাস্ট ওই মেডিসিন গুলো একটু দেখে নিই। এখানে হচ্ছে ক্যান্ট রেপার্টরির 553 নাম্বার যে পেজ, ওই পেজে আমরা দেখব লিভার এন্ড রিজিয়ন অফ, এর মধ্যে অনেকগুলো মেডিসিন আছে, প্রায় 102টা মেডিসিন আছে। তার মধ্যে ফার্স্ট গ্রেডের অনেকগুলো মেডিসিন আছে। আসলে প্রত্যেকটা মেডিসিনের সাইন সিমটম বলতে গেলে অনেক সময়, লক্ষণ বলতে গেলে অনেক সময়, আর এটা সম্ভবও না। তো আপনারা স্বাভাবিকভাবেই চিকিৎসা করেন, আপনারা জানেন এখান থেকে আমরা একটা গাইডলাইন পেতে পারি যে কোন মেডিসিনটা আমরা পেশেন্টকে দিতে পারি। এছাড়া পেশেন্টের একটা মেডিসিন সিলেকশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মেন্টাল সিমটম। আমরা জানি মেন্টাল সিমটম, পেশেন্টের কজেশন, পেশেন্টের মোডালিটিস বা পার্টস সিমটম, যেগুলো পার্টস পিকুলিয়ার, আনকমন, রেয়ার, এই সিমটম গুলো, এগুলো মোটামুটি আমাদের স্যাররা রেগুলার ক্লাসে আলোচনা করেন। তো এরপরে হচ্ছে আমরা রবিন মার্ফির রেপার্টরিতে আরো স্পেসিফিক করে উনি বলেছেন 1420 এবং 1421 দুইটা পেজে বলেছেন। তো এই পেজগুলো আমি আবার হচ্ছে আমাদের সফটওয়্যার থেকে আমি ছবি তুলে দিয়েছি, কিন্তু আপনারা যদি এই পেজগুলোতে দেখেন, এই পেজগুলোতে এটা পাবেন। হেপাটাইটিস ইনফেকশনের জন্য রবিন মার্ফি বলেছেন হচ্ছে 57টা মেডিসিনের কথা বলেছেন।
এখানে আরো কম 57টা মেডিসিনের কথা বলেছেন। তার মধ্যে অ্যাকিউট হেপাটাইটিসের জন্য উনি বলেছেন 5টা মেডিসিনের কথা, ক্রনিক হেপাটাইটিসের জন্য 21টা মেডিসিনের কথা বলেছেন। তো এই যে অবস্থা, এই অবস্থার সাথে তো আদার্স আসলে শুধু এখান থেকে এটা জাস্ট হচ্ছে একটা আপনারা জানতে পারেন। এবং আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনি চেলিডোনিয়াম অথবা দেখা যাচ্ছে আপনার কার্ডিওস মেরিয়ানাস, লাইকোপোডিয়াম, এগুলো যদি আপনারা ক্যান্টের ম্যাথমেটিকা থেকে পড়েন বা আপনারা যদি ভালো অথর বা যে কোনো ম্যাথমেটিকা থেকেই পড়েন, এখানে কিন্তু লিভারের খুব গুরুত্বপূর্ণ মানে আপনার সায়েন্স সিমটম গুলো কিন্তু আছে। এবং সেক্ষেত্রে হচ্ছে আরেকটা বিষয় হলো আমাদের আশরাফুল স্যার কালকে বা মাঝে মধ্যে বলেন বিলিয়াস যে কনস্টিটিউশন, পেশেন্টের যে বিলিয়াস পিত্ত প্রদান যে অবস্থা, সেই ক্ষেত্রে হচ্ছে লিভারের সাথে এটা রিলেটেড। এবং লিভার থেকে যখন দেখা যাচ্ছে পিত্তরস অনেক সময় অনেক বেশি এক্সেসিভ সিক্রেশন হয়, তো তার সাথে কিন্তু পেশেন্ট অনেক বেশি, যাদের এই অবস্থা থাকে তারা অনেক বেশি উগ্র মেজাজি হয়। তো এই এটাও কিন্তু আপনার হচ্ছে মার্ফি রেপার্টরিতে বা ক্যান্টের রেপার্টরিতে এই গল ব্লাডার বা বাইল রিলেটেড যে রুব্রিক গুলো আছে এগুলো থেকে আপনারা একটা গাইডলাইন পেতে পারেন। পাশাপাশি আদার্স যেই একটা মেডিসিন সিলেকশনের জন্য ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর গুলো সেগুলো তো আপনারা জানেনই, জাস্ট এখানে একটা হিন্টস। এরপরে মোটামুটি আমরা আসলে একটা বিষয় বলতে চাই। আজকে যখন আমাকে বলা হয়েছে ক্লাস নেওয়ার জন্য, তো সংক্ষিপ্ত সময়ে যতটুকু প্রিপারেশন নিতে পেরেছি এতটুকুই বললাম। যদি এর প্রেজেন্টেশনের উপরে কারো কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। বাকি বিষয়গুলো হচ্ছে আমাদের সাগর স্যার কিভাবে মডারেট করবেন তার উপরে। স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ডাক্তার তমাল নায়েক, আপনি কি যেন বলতে চাচ্ছেন, বলুন। তমাল নায়েক। হ্যাঁ স্যার, বলছি যে হেপাটাইটিস বি বা যারা যেসব রোগীরা আক্রান্ত হয়, যখন তারা আমাদের কাছে এসে অ্যাকুইট কন্ডিশনে যখন আসে, সেই ক্ষেত্রে আমরা ভমিটিং, তারপরে স্লিপনেস মানে ঘুম বেশি হয়, আর রাইট লিভারে একটা পেইন হয়, আর হলুদ হয়ে যায় চোখ টোক, এটা আমরা দেখি, মানে এইসব সিমটম আমরা ফিজিওলজিক্যাল সিমটম গুলো পাই। এছাড়া আমরা যদি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে যাই, সেই ক্ষেত্রে একুইট ক্ষেত্রে আমরা কেমন ম্যানেজমেন্ট দিতে পারি, এটাই শুধু জানার ছিল। জি, পেশেন্টের হচ্ছে অ্যাকিউট অবস্থায় যদি আসে, পেশেন্ট আপনি যেটা বলছেন যে পেশেন্টের দেখা যাচ্ছে চোখ হলুদ হয়ে যায়, তো আসলে অ্যাকিউট যে অবস্থা এখানে হিস্ট্রি নিয়ে আসলে পেশেন্টের মেইন কমপ্লেইনটাকে আসলে বুঝতে হবে। তো মেইন কমপ্লেইনটা যদি বোঝেন সেক্ষেত্রে হচ্ছে একটা মেডিসিন আসলে কোন কোন অর্গানে বেশি কাজ করে, অনেকগুলো বিষয় আছে একটা মেডিসিন সিলেকশনের জন্য। তো মূল বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, শুধু একটা লক্ষণ দিয়ে কিন্তু আমরা দেখি যে অনেক সময় অনেক ম্যাথমেটিকা আছে, বিশেষ করে ফেরিংটন স্যারের ম্যাথমেটিকা বা ফবিস্টার স্যারের ম্যাথমেটিকা, অনেক ম্যাথমেটিকা আমরা দেখি যে একটা লক্ষণ দিয়ে মেডিসিনের কথা বলে দিচ্ছে, একটা লক্ষণ, জাস্ট একটা লক্ষণ দিয়ে বলছে এই মেডিসিন। যেমন আমি নেট্রামিউর পড়েছিলাম ফেরিংটনের ম্যাথমেটিকা থেকে, উনি বলেছেন যদি কনস্টিপেশন না থাকে তাহলে নেট্রামিউর দেওয়াই যাবে না। তো আসলে এখন এই বিষয়গুলো আসলে পণ্ডিতরা বলেছেন, কিন্তু আমরা তো জানি হচ্ছে পেশেন্টের টোটাল অবস্থা বিবেচনা করে। এখন কনস্টিটিউশন যদি কনস্টিপেশন না থাকে, আদার্স সাইন সিমটম গুলো যদি অন্য মেডিসিনের থাকে বা নেট্রামিউরের থাকে, তাহলে তোমরা নেট্রামিউর দিতে পারি, বা পেশেন্টের যদি নেট্রামিউরটা প্রমিনেন্ট হয়। তো আমার কাছে মনে হয় আর কি। তো সেক্ষেত্রে অ্যাকিউট অবস্থায় পেশেন্ট আসছে, বাট পেশেন্টের হিস্ট্রি ভালোভাবে নিয়ে যে একটা সমস্যা নিয়ে আসছে, স্যার আমার জ্বর হয়েছে। আপনি যদি জ্বরের যে আপনি যদি মেইন বিষয়গুলো যদি না জানেন যে জ্বর, এখন জ্বর তো অনেক কারণে হতে পারে, যেই কোনো শারীরিক ইনফ্লামেশন বা ইনফেকশনে জ্বর আসতে পারে, বৃষ্টিতে ভিজলে জ্বর আসতে পারে, ফ্রিজের ঠান্ডা পানি খেলে, বা আদার্স অনেকগুলো কারণ আছে। এখন দেখা যাচ্ছে আপনি যদি কারণটাকে ডায়াগনোসিস করতে পারেন, পজিশনটাকে ডায়াগনোসিস করতে পারেন, সেক্ষেত্রে আপনি পজিশন বেসড ট্রিটমেন্ট কিন্তু আপনি করতে পারেন, এবং সেক্ষেত্রে রেজাল্টও কিন্তু পজিশন বেসড ট্রিটমেন্টের ভালো। অনেক সময় দেখা যাচ্ছে পজিশনের কারণে আমরা দুই একটা লক্ষণ দেখেও ট্রিটমেন্ট দিতে পারি। এই তো এখন আমি মনে করি স্যার আপনার যে কোনো পেশেন্ট যে কোনো বিষয় নিয়ে আসুক, আমাদের অমরনাথ স্যার খুব সুন্দরভাবে বলে যে কোনো বিষয় নিয়েই পেশেন্ট আসুক। সাপোজ স্যারের একটা কথা আমি জাস্ট এখানে বলি যে অমরনাথ স্যার বলছে যে পেশেন্ট আসছে আপনার কাছে বিয়ের দাওয়াত খেয়ে,
একটা কমপ্লিকেশন নিয়ে আসছে, তার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট নিয়ে আসছে। তো বিয়ের দাওয়াত খেয়ে পেশেন্ট আসার পরে আমরা স্বাভাবিকভাবে কি খাইছে, সে রিচ ফুড খাইছে। তো রিচ ফুড খাওয়ার পরে আসার পরে আমরা স্বাভাবিকভাবে কি চিন্তা করি যে তাকে পালসেটিলা দিতে হবে। না, স্যার বলছে যে পালসেটিলা না, আপনি যদি পেশেন্টের মেন্টাল কন্ডিশন দেখেন যে পেশেন্ট খুবই জেন্টেল মাইল্ড, তাহলে সেক্ষেত্রে হয়তো পালসেটিলা। কিন্তু পেশেন্ট খুবই ইরিটেবল, তাহলে কি করবেন? ওই পেশেন্টকে তো নার্সের কথাও মানে আমরা চিন্তা করতে পারি। তো এটাই আসলে অ্যাকিউট হোক আর ক্রনিক হোক, আমরা পেশেন্টের কমপ্লিট হিস্ট্রি নিব, হিস্ট্রি নিয়ে পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিব। আর যখন ক্রনিক বলতে যখন আমরা যখন হিস্ট্রি নিব তখনই তো জানবো যে এই পেশেন্টটা কতদিন থেকে কমপ্লিকেশন গুলো নিয়ে আছে। তো স্বাভাবিকভাবে তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট। হিস্ট্রি নেওয়ার মাধ্যমে আসলে পেশেন্টকে আমরা ভালোভাবে জানতে পারবো। সেক্ষেত্রে অনেকেই বলে হিস্ট্রি লাগে না, এক দুইটা কথা শুনেই ওষুধ দেওয়া যায়। তো আমি মনে করি একটা পেশেন্টকে অ্যানালাইসিস করার জন্য, একটা পেশেন্ট সম্পর্কে বোঝার জন্য হিস্ট্রি কেন অনেক ভালোভাবে পেশেন্টকে আপনার হিস্ট্রি পেশেন্টের কাছ থেকেও নিতে হবে, পেশেন্টের রিলেটিভের কাছ থেকেও নিতে হবে অনেক। তো এটাই আমার বক্তব্য তোমার স্যারের ব্যাপারে। যদি তোমার স্যার আপনি বংশে যদি থেকে থাকে মানে হেপাটাইটিস বি, সেখানে কি সংক্রমণ সারা পরিবারে ছড়াতে পারে সেটাই? আচ্ছা, বংশগতভাবে যদি থাকে, এখন আমি বলেছি কিছু হেপাটাইটিসের কথা বলেছি যে বিশেষ করে যে ভাইরাসগুলো যদি প্রেগনেন্ট অবস্থায় কোনো মা আক্রান্ত থাকে তাহলে তার স্বাভাবিকভাবে বাচ্চার শরীরে আসবেই। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে তারপর হাজবেন্ড মনে করেন আক্রান্ত, তো স্বাভাবিকভাবেই সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে আসবে। তো সবগুলো ভাইরাস না, হেপাটাইটিসের সবগুলো ভাইরাস না, কিছু ভাইরাস তো বলছি যে আপনার দেখা যাচ্ছে আর্টেনসিলস, বিশেষ করে আমরা যেগুলা রেগুলার ইউজ করি ওইগুলো টাচ করলে ইনফেক্টেড পিপল আসতে পারে আর কি। আসার পসিবিলিটি আছে, আসার পসিবিলিটি আছে, এবং আছে বলতে ভালোই আছে, বেশি। ডক্টর তমল নায়ক স্যার, আপনার প্রশ্ন ক্লিয়ার হয়েছে স্যার? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা স্যার, স্যার একটু দৃষ্টি আকর্ষণ রিপোর্ট গুলো বোঝার ব্যাপারে স্যার একটা সেটা যতটুকু এজিপিটি স্যার একটা রেঞ্জ দেওয়া থাকে, আমরা ওটা বুঝতে পারি ম্যান কত ওমেন কত, এজিওটি টাও বুঝতে পারি, এসবিএস এজি পজিটিভ এটা আমরা বুঝতে পারি ওনার হেপাটাইটিস বি ওনার শরীরে আছে। এইচবিইএজি যেটা, এটা দ্বারা কি বুঝাচ্ছেন স্যার? হ্যাঁ, এখানে এখানে একটা বিষয় হচ্ছে দেখেন, এটা আপনার কোশ্চেন বা এইচবিএস এজি যদি বুঝতে পারেন, এইচবিইএজি এটাও বোঝা স্বাভাবিক। এটা হচ্ছে হেপাটাইটিস ভাইরাস ই অ্যান্টিজেন আর কি, হেপাটাইটিস ভাইরাস ই অ্যান্টিজেন। এটা এইচবিইএজি অথবা এইচবিবিএজি, মানে সরি এইচবি হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন, এইচবিএজি, এগুলো সবই হচ্ছে ওই ই বি সি এগুলো থাকলে বুঝবেন যে ওই ভাইরাসের নাম দিয়ে করা মানে বলা হচ্ছে আর কি। আচ্ছা, একটা স্যার আছে না অ্যান্টি এইচবিএস এজি, এটা পজিটিভ ভালো না নেগেটিভ ভালো? অ্যান্টি এইচবিএস এজি যেটা, হ্যাঁ, অ্যান্টি এইচবিএস এজি ইমিউনোগ্লোবিউলিন, ওটা হচ্ছে সাথে আবার ইমিউনোগ্লোবিউলিন লেখা। তো এটা হচ্ছে আপনার এবি থাকে অ্যান্টিবডি, মানে এটা দিয়ে মেইনলি হচ্ছে দেখা হয় হচ্ছে এই রোগীর আগে কখনো হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে কিনা এবং তার এগেইনস্টে কোনো অ্যান্টিবডি আছে কিনা, অথবা কখনো কোনো ভ্যাকসিন নিয়েছে কিনা। যদি ভ্যাকসিন নেওয়া থাকে তাহলে এটা পজিটিভ থাকে আর কি, যদি কোনো ভ্যাকসিন নেওয়া থাকে তাহলে এটা পজিটিভ থাকে, অথবা পেশেন্ট ক্রনিক অবস্থায় আছে, ক্যারিয়ার অবস্থায় আছে, তাহলেও পজিটিভ থাকে। আচ্ছা স্যার, আরেকটা সেটা ছিল ডিএনএ, যদি কোনো সময় কখনো দেখা গেছে ডিএনএ হাই পজিটিভ ছিল, বর্তমানে দেখা গেছে ডিএনএ নেগেটিভ আসে, তাহলে এই ব্যাপারে স্যার আপনার একটু অভিমত বা অভিজ্ঞতা একটু শেয়ার জানতে চাইছি। না, ডিএনএ বলতে কোন ডিএনএ, কিসের ডিএনএ এর কথা বলছেন? এইচবি ডিএনএ মানে হেপাটাইটিস বি যেটা, এটা ডিএনএ টেস্ট করার পরে দেখা গেছে হাই পজিটিভ ছিল, পরবর্তীতে দেখা গেছে চিকিৎসা নেওয়ার পরে হাই পজিটিভ থেকে উনি ডিএনএটা নেগেটিভ আসছে কিন্তু এইচবিএস এজিটা পজিটিভ, এই ব্যাপারে স্যার একটু জানতে চাইতেছি। না, এখন ডিএনএ নেগেটিভ আসলে তো নেগেটিভই হলো, আর এইচবিএস এজি পজিটিভ তো থাকার কথা না আমি যতটুকু জানি। ডিএনএ নেগেটিভ আসলে তো আপনার এইচবিএস এজিও নেগেটিভ আসবে, আর ডিএনএ তো হচ্ছে আপনার হাই, এটা হলো একদম ফাইনাল টেস্ট, এটার উপরে কোনো টেস্ট তো নাই। এইচবিএস এজির মাধ্যমে তো আমরা অনেক সময় কনফার্ম হতে পারি না। আবার দেখা যাচ্ছে এইচবিএস এজি স্ক্রিনিং, মানে স্ক্রিনিং এর পরে আপনার স্ক্রিনিং এর পরে আবার দেখা যাচ্ছে আমাদেরকে কনফার্মেটরি টেস্ট করতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বড়,
তারা দেখা যাচ্ছে ডিএনএ টেস্টটা ফাইনালি করতে দেয়, এই আর কি। তো ডিএনএ টেস্টের মাধ্যমে ফাইনাল যেটা আসবে সেটাই। ধন্যবাদ স্যার। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ স্যার।